আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। বিভাগীয় পরীক্ষার প্রশ্নের আলোকে যে বিভিন্ন প্রকার ছুটি সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। ছুটির প্রকারভেদ, সাধারণত 17 ধরনের ছুটি আছে এবং প্রত্যেকটা ছুটি সম্পর্কে বিস্তারিত বর্ণনা সহ সব কিছু আলোচনা করার চেষ্টা করব একটি মাত্র আলোচনার মাধ্যমে। তাই আজকের আলোচনাটি বেশ লম্বা হবে। আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। তো এই যে লক্ষ্য করি, নির্ধারিত ছুটি বিধিমালা 1959 অনুসারে ছুটি কত প্রকার ও কি কি। ছুটি সাধারণত যে প্রকারভেদ রয়েছে, যেমন এখানে আমি একটা ছন্দ রচনা করেছিলাম। যেমন এখানে আমি লিখেছি, অজিতের অসি নৈশ মাসি নামের 3 জন বিবি ছিল। এটা মনে রাখলে 10টা ছুটি 10টা ছুটি এর আলোকে লেখা সম্ভব। যেমন অজিতের মানে অর্জিত ছুটি বুঝিয়েছি। আচ্ছা, যেটি বিএসআর পার্ট 1 বিধি 145-এ বলা আছে। তারপর ওসি, অতে হচ্ছে অক্ষমতাজনিত বিশেষ ছুটি, এই যে 192 এবং 93 অনুচ্ছেদে বিধিতে বলা আছে বিএসআর পার্ট 1। তারপর শীতে শিক্ষা ছুটি বা অধ্যয়ন ছুটি, এটি 194-তে বলা আছে বিধি। নইতে নৈমিত্তিক ছুটি, এটি চাকরি বিধিমালার স্বীকৃত কোনো ছুটি নয়, তাই এখানে বিধি উল্লেখ না করলেও হবে। নইয়ের পরে সতে সঙ্গ নিরোধ ছুটি, তাই না, 196-তে বলা আছে। তারপরে মাতে মাতৃত্বকালীন ছুটি, 197-তে বলা আছে। চিতে চিকিৎসা ছুটি বা হাসপাতাল ছুটি, যেটি 198 থেকে 201 বিধিতে বলা আছে বিএসআর পার্ট 1। এগুলি কিন্তু সব বিএসআর পার্ট 1 আমি আলোচনা করার চেষ্টা করতেছি। এগুলি বিএসআর পার্ট 1 বলা আছে। তারপরে নামের এখানে কিছু হবে না, 3টি, এটা হবে না বিবি, 3টা বি হবে, তাই 3টি বিবি বলেছি, 3টা বি। প্রথম বি হচ্ছে এই বিশেষ অসুস্থতাজনিত ছুটি, বিধি 202। তারপরে বি হচ্ছে বিভাগীয় ছুটি, বিধি 203। তারপরের বি হচ্ছে বিনা বেতনে ছুটি, এই বিএসআর পার্ট 1 বিধি 303। ভালো করে লক্ষ্য করি, এখানে কিন্তু 145 থেকে শুরু করে এই 303 পর্যন্ত, এর মধ্যে বিভিন্ন বিধিতে এই বিএসআর পার্ট 1 এই 10টি ছুটি, এই 10টি ছুটি কিন্তু বিএসআর পার্ট 1 17টি ছুটির মধ্যে। তো এই 10 প্রকারের ছুটি বিএসআর পার্ট 1 বলা আছে, তাই না। এর বাইরে আরও ছুটি রয়েছে, লক্ষ্য করি। যেমন নির্ধারিত ছুটি বিধিমালা 1959 অনুসারে 3টা ছুটি রয়েছে। এখানে এই যে প্রাপ্যতাবিহীন ছুটি, নির্ধারিত ছুটি বিধিমালা 1959-এর বিধি 5-1 বলেছে, বিধি 5-1 প্রাপ্যতাবিহীন ছুটি। অবকাশ বিভাগের ছুটি, যেটি এই বিধিমালার বিধি 8-এ বলেছে, এবং অসাধারণ ছুটি, নির্ধারিত ছুটি বিধিমালা 1959-এর বিধি 9-3-এ বলেছে। এই 3টা ছুটি যে হলুদ কালার দিয়ে রেখেছে, এই 3টা ছুটি কিন্তু নির্ধারিত ছুটি বিধিমালা 1959 অনুযায়ী। এবার আরও বিভিন্ন বিধিমালার এবং আইনের অনুযায়ী কিছু ছুটি রয়েছে, কারণ মোট ছুটি তো 17টি, তাই না, 17 ধরনের। লক্ষ্য করি, এই যে শ্রান্তি বিনোদন ছুটি, সরকারি চাকরি শ্রান্তি ও বিনোদন ভাতা বিধিমালা 1979 অনুযায়ী শ্রান্তি বিনোদন ছুটির সম্পর্কে বলা হয়েছে। বাধ্যতামূলক ছুটি, যেটি সরকারি কর্মচারী শৃঙ্খলা আপিল বিধিমালা 1985 যদিও এখন বর্তমানে 2018 হয়েছে, তাই না, কিন্তু 1985-র 5-1 কতে এই বাধ্যতামূলক ছুটি সম্পর্কে বলা হয়েছে। তারপরে অবসরোত্তর ছুটি, সরকারি চাকরি আইন 2018-এর 47 ধারাই বলেছে অবসরোত্তর ছুটি। এরপরে সাধারণ ও সরকারি ছুটি, এখন সাধারণ ও সরকারি ছুটি বেশ কয়েকটা রয়েছে, লক্ষ্য করি। সাধারণ ছুটি, নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং ঐচ্ছিক ছুটি। তো এইগুলি আবার এই যে নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881-এর ধারা 25-এ এই সাধারণ ও সরকারি ছুটি, এই 3টা সম্পর্কে বলা হয়েছে। তো এই হচ্ছে মোট 17টি ছুটি, তাই না। এখন এর মধ্যে কিছু ছুটি আছে বিশেষ ছুটি, সেগুলো আজকে আমি টোটাল আলোচনা করব বলেছি। ছুটি সম্পর্কে যা কিছু আছে এগুলোর সংজ্ঞাও বলবো কিছুক্ষণ পরে, এগুলোর বৈশিষ্ট্য বলবো কিছুক্ষণ পরে, সেজন্য আজকের আলোচনাটা অনেক লম্বা হবে। আজকের আলোচনাটি যদি কেউ ভালো মতো প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝতে পারে, তাহলে ইনশাল্লাহ ছুটি থেকে যেভাবেই প্রশ্ন আসুক পারবে ইনশাল্লাহ। এবার আসে বিশেষ ছুটি কত প্রকার ও কী কী। বিশেষ ছুটি 9 ধরনের। বিএসআর পার্ট 1-এ আছে মনে হয় 7টি। তো সেই 7টি কত থেকে কত হয়েছে, বিধি 192 থেকে 203 পর্যন্ত, এখানে 7টি। এবং নির্ধারিত ছুটি বিধিমালা 1959-এর প্রাপ্যতাবিহীন ছুটি ও অসাধারণ ছুটি, এই দুটিকেও আবার বিশেষ ছুটি বলা হয়। তাহলে মোট হচ্ছে বিশেষ ছুটি 9 প্রকার। লক্ষ্য করি, প্রথমে আসি অক্ষমতাজনিত বিশেষ ছুটি। বিএসআর পার্ট 1-এর এই যে 192 থেকে 93-এ বলা আছে। শিক্ষা ছুটি 194-এ বলা আছে।
সংঘনিরোধ ছুটি 196-তে বলা আছে, মাতৃত্বকালীন ছুটি 197-তে বলা আছে, চিকিৎসালয় ছুটি বা হাসপাতাল ছুটি যেটি 198 থেকে 201-এ বলা আছে, বিশেষ অসুস্থতাজনিত ছুটি 202-এ বলা আছে এবং বিভাগীয় ছুটি 203-এ বলা আছে। এই 7টা হচ্ছে বিএসআর এর বিশেষ ছুটির মধ্যে, এবং আরও 2টা ওই যে নির্ধারিত ছুটি বিধিমালা 1959 এর আলোকে 2টা আছে, সেটা হচ্ছে প্রাপ্যতাবিহীন ছুটি যেটি এবং অসাধারণ ছুটি। অসাধারণ ছুটি বলা আছে 9(3)-এ, প্রাপ্যতাবিহীন ছুটি বলা আছে বিধি 5-1-এ, তাই না? এই 9টা ছুটিকে এই বিশেষ ছুটি বলা হয়। আচ্ছা, এবার আসি কোন কোন ছুটি ছুটি হিসেব থেকে বিয়োগ হয় না, কোন কোন ছুটি বিয়োগ হয় না, তাই না? তো বিয়োগ হয় না সাধারণত বিনা বেতনের ছুটি বিয়োগ হবে না, বিনা বেতনের ছুটি, শিক্ষা ছুটি বা অধ্যয়ন ছুটি, সংঘনিরোধ ছুটি, মাতৃত্ব জনিত ছুটি বা প্রসূতি ছুটি, চিকিৎসালয় ছুটি বা হাসপাতাল ছুটি যাকে বলা হয়, বিশেষ অসমর্থ ছুটি 4 মাস পর্যন্ত বিয়োগ হবে না, নাবিকদের অসুস্থতার জন্য ছুটি, বাংলাদেশের বাইরে চাকরিরত থাকা অবস্থায় ছুটি, এইগুলি সাধারণত তারপর হচ্ছে কি যে নৈমিত্তিক ছুটি, এগুলি বিয়োগ হয় না, নৈমিত্তিক ছুটি। আরেকটা আছে সংঘনিরোধ ছুটি, তাই না? সংঘনিরোধ ছুটি বলেছি তো, সংঘনিরোধ ছুটি বলেছি, ওই উপরে সংঘনিরোধ ছুটি বলা আছে। তো এইগুলি সাধারণত বিয়োগ হবে না, ঠিক আছে, বিয়োগ হবে না। তবে এই পেনশনে আমরা যখন পেনশনযোগ্য চাকরিকাল গণনার সময় মোট চাকরি হতে অসাধারণ ছুটি কিন্তু বাদ যাবে, অসাধারণ ছুটি এখানে লিখি নাই, তাই না? অসাধারণ ছুটি বিয়োগ হয়। এবার আসি এই বিস্তারিত আলোচনা করব, এগুলো যদি আমি টিকায় আলোচনা করেছি এবং এগুলো আলাদা আলাদা টিকাতেও আসে, সেজন্য টিকা হিসেবে আমি লিখে রেখেছি। 6 বার যেমন এই প্রশ্নটি পড়েছে টিকা আকারে, অর্জিত ছুটি ব্যাখ্যা করো টিকা আকারে, তাই না? আবার এটি বড় প্রশ্নেও আসতে পারে, বড় প্রশ্নে আসলে বলবে যে ছুটি কত প্রকার ও কী কী, যে কোনো 3টা ছুটির বর্ণনা দাও, 3টা ছুটির বর্ণনা দাও, এরকম 2টা ছুটির বর্ণনা দাও, এরকম আসতে পারে। তো যাই হোক, আমরা সবগুলাই শিখি। প্রথমে আসে অর্জিত ছুটি বলতে কি বুঝি, তাই না? অর্জিত ছুটি হচ্ছে বিএসআর পার্ট 1-এর 145-এ অর্জিত ছুটি সম্পর্কে বলা হয়েছে। কর্মকালীন সময়ের দ্বারা ছুটি, যে ছুটি অর্জিত হয় তাই অর্জিত ছুটি। মানে আমার চাকরিকাল যত বৃদ্ধি পাবে অর্জিত ছুটি প্রতি বছরের জন্য একটা নির্দিষ্ট হারে যুক্ত হবে। যেমন অর্জিত ছুটি 2 ধরনের, একটা হচ্ছে গড় বেতনে অর্জিত ছুটি আর একটা হচ্ছে অর্ধ গড় বেতনে অর্জিত ছুটি। গড় বেতনে অর্জিত ছুটি, যে ছুটিকালে গড় বেতনের সমান ছুটিকালীন বেতন প্রাপ্য তাকে গড় বেতনের ছুটি বলা হয়, এবং গড় বেতনের ছুটি 11 দিনে 1 দিন পাবে, 11 দিনের জন্য 1 দিন, অর্থাৎ ছুটির হিসাবের হার হচ্ছে উপরে 1 নিচে 11, উপরে 1 নিচে 11, এবং এই ছুটি একটানা 4 মাস পর্যন্ত জমা থাকে। তাহলে গড় বেতনের ছুটি 2টা বৈশিষ্ট্য, একটা হচ্ছে 11 দিনে 1 দিন, আর একটা হচ্ছে 4 মাস পর্যন্ত জমা থাকে, তাই না? আচ্ছা, আর গড় বেতনে হারে ছুটি প্রাপ্য হবেন। এবার আসে অর্ধ গড় বেতনে। এবার আসি অর্ধ গড় বেতনের ছুটি। অর্ধ গড় বেতনের ছুটি সাধারণত যে ছুটিকালে অর্ধ গড় বেতনের সমান ছুটিকালীন বেতন প্রাপ্য তাকে অর্ধ গড় বেতনের ছুটি বলা হয়। একজন সরকারি কর্মচারী তার কর্মকালে প্রতি 12 দিনের জন্য 1 দিন অর্ধ গড় বেতনের ছুটি অর্জন করে, তাই ছুটি অর্জনের হার হচ্ছে এই কর্মকালকে এই উপরে 1 নিচে 12 দিয়ে গুণ হবে, তাই না? আচ্ছা, এবার এই ছুটি জমা হওয়ার কোনো সীমা নেই, জমা হতেই থাকে, তাই না? এবং মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতে সর্বাধিক 12 মাস পর্যন্ত অর্ধ গড় বেতনের ছুটিতে পূর্ণ গড় বেতনে রূপান্তর করা যাবে। সর্বোচ্চ 12 মাসের অর্ধ গড় বেতনের ছুটিকে পূর্ণ গড় বেতনে রূপান্তর করা যাবে মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতে। এবারের পরে আলোচনাটি হচ্ছে এই যে অক্ষমতাজনিত বিশেষ ছুটি, ঠিক আছে? এটি এই যে বিএসআর পার্ট 1-এর বিধি 192 এবং 193, পাশাপাশি FR, ঠিক আছে, এর 83-তে অক্ষমতাজনিত ছুটি সম্পর্কে বলা হয়েছে। তো আমরা বিএসআর পার্ট 1-এর বিধি 192-93 অনুযায়ী আলোচনা করব। ওখানে বলা আছে কোনো সরকারি কর্মচারী অভিভাবক কোনো আঘাতের দ্বারা বা কারণে, কোনো সরকারি কর্মচারী কোনো আঘাতের কারণে অথবা স্বীয় দায়িত্ব সুচারুরূপে পালনের সময় তাহার পদের দায়িত্ব পালনের কারণে যদি তিনি আহত হন বা অক্ষম হন, তো বিশেষ অক্ষমতাজনিত ছুটি তিনি তার জন্য মঞ্জুর করা যাইবে। এক কথায় বলতে চাচ্ছে, কোনো সরকারি কর্মচারী তিনি যদি তার দায়িত্ব পালনের কারণে আহত হন অথবা অক্ষম হন, তাহলে এই অক্ষমতাজনিত ছুটি তার জন্য মঞ্জুর করা যাবে।
তবে এখানে একটা বলা আছে 2 নম্বরে যে ঘটনা উদ্ঘাটনের সংগঠনের 3 মাসের মধ্যে এই অক্ষমতা প্রকাশ না হইলে বা না পাইলে অক্ষম ব্যক্তি যথাযথ তৎপরতার সহিত ও কর্তৃপক্ষের গোচরীভূত না করিলে এই ছুটি মঞ্জুর করা যাইবে না। এখানে বলেছে ঘটনা ঘটার 3 মাসের মধ্যে যদি কোনো এই অক্ষম বলে এই ঘটনার পরিপ্রেক্ষিতে যদি অক্ষম বলে বিবেচিত না হন বা প্রকাশ না পায় অক্ষমতা, তাহলে তিনি ওই ছুটি মঞ্জুর করতে পারবেন না, এই কথা বলেছে। তো এই অক্ষমতা ছুটি সম্পর্কে কিন্তু অনেক বড় আলোচনা। তো আমি মূলত টিকা লেখার জন্য যতটুকু প্রয়োজন সেটুকু আলোচনা করার চেষ্টা করছি। তবে ঘটনা সংঘটিত হওয়ার 3 মাসের অধিক সময় পরেও অক্ষমতাজনিত ছুটি পাওয়ার ক্ষেত্রে সরকার অক্ষমতার কারণ সম্পর্কে পরিতুষ্ট হইলে এই প্রকার ছুটি মঞ্জুর করিতে পারিবে। এই যে কিছুক্ষণ আগে বললো যে 3 মাসের মধ্যে যদি গোচরীভূত না হয় তাহলে তিনি ছুটি মঞ্জুর করা যাবে না। আবার বলছে যে 3 মাসের অধিক সময় পরেও যদি অক্ষমতা প্রকাশ পায় তাহলে সরকার অক্ষমতার কারণ সম্পর্কে যদি পরিতুষ্ট হন, মানে সন্তুষ্ট হন, তাহলে ছুটি পাবেন না, সেই কথা বলছে। এবার 3 নম্বরে বলেছে মেডিকেল বোর্ডের প্রত্যাঙ্কিত সময়ে হইবে এই প্রকার ছুটির মেয়াদ। অর্থাৎ মেডিকেল বোর্ড যেদিন থেকে তার জন্য নির্ধারণ করিবে সেইটাই হবে মেয়াদ এই ছুটির। মেডিকেল বোর্ড নির্ধারণ করে দেবে যে কতদিন পর্যন্ত তিনি অক্ষমতাজনিত ছুটির জন্য তিনি প্রযোজ্য হইবেন। মেডিকেল বোর্ডের সার্টিফিকেট ব্যতীত এই ছুটির মেয়াদ বাড়ানো যাইবে না এবং 24 মাসের অধিক হইবে না। বলছে এই ছুটি 24 মাসের বেশি হবে না। 24 মাস মানে কিন্তু 2 বছর না। এবং মেডিকেল বোর্ড নির্ধারণ করে দিবে এবং মেডিকেল বোর্ডের সার্টিফিকেট ব্যতীত এই ছুটি বাড়ানো যাবে না, তাই বলছে। অন্য যে কোনো প্রকার ছুটির সহিত সংযুক্তভাবে এই প্রকার ছুটি মঞ্জুর করা যাইবে এবং একই ক্ষেত্রে পরবর্তী পর্যায়ে অক্ষমতা বৃদ্ধি পাইলে বা পুনরায় প্রকাশ পাইলে একাধিকবার এই ছুটি মঞ্জুর করা যাবে। ঠিক আছে, তবে এই ছুটি 24 মাসের অধিক হইবেন না এবং এই প্রকার ছুটি সাধারণত বিশেষ করে 24 মাসের অধিক। এবং এই অক্ষমতাজনিত বিশেষ ছুটি সম্পর্কে আরও যে বিষয় বলেছে লক্ষ্য করি, পেনশনের জন্য চাকরিকাল গণনায় এই প্রকার ছুটিকালকে কর্মকাল হিসেবে গণ্য করা হইবে এবং এই প্রকার ছুটি সাধারণত ছুটি হিসাব হইতে বিয়োগ হয় না। ঠিক আছে, এই ছুটি ভোগকালে বেতন পাইবে এবং এই ক্ষেত্র মতে 4 মাস গড় বেতনে আর অন্য প্রকার ছুটির অবশিষ্ট অর্ধ গড় বেতনে অথবা সংশ্লিষ্ট কর্মচারীর ইচ্ছা অনুসারে অন্যভাবে যতদিন গড় বেতনের ছুটি প্রাপ্য হইবেন ততদিন তিনি গড় বেতনের ছুটি পাইবেন আর কি, এই কথা বলেছে। তো যাই হোক, এই অক্ষমতাজনিত ছুটি সম্পর্কে আরও বেশ কিছু বলা আছে এখানে। এই যে বিশেষ করে মোহাম্মদ ফিরোজ মিয়ার বইতে এই সম্পর্কে বলা আছে বিস্তারিত, ওখান থেকে আমরা আরও দেখে নিতে পারবো। আমি মূলত টিকা লেখার জন্য যতটুকু প্রয়োজন সেটুকু লিখলাম বা আলোচনা করলাম। পরের প্রশ্নটি শিক্ষা ছুটি। এই প্রশ্নটি 13 বার এসেছে বিগত পরীক্ষায়। প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা ছুটি সম্পর্কে এইভাবে এই যে বিএসআর পার্ট 1 এর বিধি 194তে শিক্ষা ছুটি সম্পর্কে বলা হয়েছে। কি বলা হয়েছে লক্ষ্য করি। সরকারের সাধারণ আদেশের শর্তাধীনে একজন সরকারি কর্মচারীকে সায়েন্টিফিক, টেকনিক্যাল অথবা অনুরূপ কোনো শিক্ষার জন্য বা নির্দেশনাগত কোনো বিশেষ প্রশিক্ষণের জন্য এই অধ্যয়ন ছুটি মঞ্জুর করা হয়ে থাকে। অর্থাৎ শিক্ষার জন্য যে ছুটি মঞ্জুর করা হয় তাই তো শিক্ষা ছুটি, তাই না? কোনো সরকারি কর্মচারীকে শিক্ষা ছুটি কেবল সরকার মঞ্জুর করতে পারে। এই প্রকার ছুটি থেকে বিয়োগ হয় না। ঠিক আছে, কর্মকাল হিসেবে গণ্য হয় এবং শিক্ষা ছুটির উদ্দেশ্যে বাংলাদেশের অভ্যন্তরে বা বহির্বিভাগের অর্ধগড় বেতনের ছুটি নেওয়া যাবে। ঠিক আছে, এককালীন 24 মাস এই ছুটি ভোগ করা যায়। তবে সমগ্র জীবনে 2 বছরের বেশি এই শিক্ষা ছুটি নেওয়া যায় না। তবে বিশেষ বিধান মোতাবেক সর্বোচ্চ 5 বছর এই ছুটি ভোগ করা যায়। সাধারণভাবে বিশেষ করে 2 বছরের বেশি হবে না, তবে বিশেষ বিধান মোতাবেক 5 বছর পর্যন্ত এই ছুটি ভোগ করা যায় শিক্ষা ছুটি। শিক্ষা ছুটি সম্পর্কে আরও কিছু বিষয় লক্ষ্য করি। এই যে মুক্তিযোদ্ধাদের জন্য 57 বছর এবং গণকর্মচারীর জন্য 56 বছরের পূর্ণ হওয়ার পর এই ধরনের ছুটি আর মঞ্জুর করা যায় না। অর্থাৎ 3 বছর চাকরি থাকার পূর্বে এই ছুটি আর মঞ্জুর করা যায় না। ঠিক আছে, শিক্ষা ছুটি প্রতিটি আবেদন নিরীক্ষা কর্মকর্তার সার্টিফিকেট সহ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দাখিল করতে হয় এবং যে কোর্সে অংশগ্রহণ করতে চায় তার পূর্ণ বিবরণ দিতে হয় এবং কোর্সের ফি নিজে বহন করতে হবে। তবে বিশেষ ক্ষেত্রে সরকার বিবেচনা করতে পারে তা প্রদানের এবং কোর্স সমাপ্তিতে শিক্ষা ছুটিতে গেলে কোর্স সমাপ্তিতে কিন্তু সার্টিফিকেট দাখিল করতে হবে, কোন সার্টিফিকেট সে অর্জন করেছে। শিক্ষা ছুটিতে তো গিয়েছিল, তাই না? এর পাশাপাশি আমাদের আরও বই পড়ে বিস্তারিত লিখতে পারে। তো টিকার জন্য এতটুকু লিখলে হবে ইনশাল্লাহ।
পরের প্রশ্নটি হচ্ছে নৈমিত্তিক ছুটি। নৈমিত্তিক ছুটি 4বার প্রশ্নটি এসেছিল, ক্যাজুয়াল লিভ যাকে বলে, তাই না? নৈমিত্তিক ছুটি প্রকৃতপক্ষে চাকরি বিধিমালার স্বীকৃত কোনো ছুটি না, এর জন্য কোনো বিধি নাই। যেমন অর্জিত ছুটি আছে 145 বিধিতে, তাই না? আর নৈমিত্তিক ছুটির জন্য কোনো বিধি নাই। কর্তৃপক্ষের অনুমোদন কমে কোনো সরকারি কর্মচারী ব্যক্তিগত প্রয়োজনে বা অসুস্থতার কারণে এই ছুটি কিছুদিন যদি কর্মে অনুপস্থিত থাকে তাহলে নৈমিত্তিক ছুটি হিসেবে গণ্য হবে। এবং ছুটি মঞ্জুরকারী কর্তৃপক্ষ বা ক্ষমতা কর্মকর্তা এই ছুটির মঞ্জুর করেন এবং সদর দপ্তর ত্যাগের অনুমতি নেবেন এই সময়ে। আরেকটি বিষয় হচ্ছে নৈমিত্তিক ছুটির কিছু শর্ত আছে। যেমন নৈমিত্তিক ছুটি চাকরি বিধিমালার স্বীকৃত কোনো ছুটি নয়, তবে নৈমিত্তিক ছুটির অনুপস্থিতিতে কাজে অনুপস্থিতিতে গণ্য হয় না। মানে এই ছুটি কাজে অনুপস্থিতিতে গণ্য হবে না, ঠিক আছে? পঞ্জিকা বর্ষের একজন কর্মচারী 20 দিন নৈমিত্তিক ছুটি সর্বোচ্চ ভোগ করতে পারে। একসঙ্গে 10 দিনের বেশি নৈমিত্তিক ছুটি প্রদান করা যাবে না এবং এই পার্বত্য জেলায় একসঙ্গে 20 দিন নৈমিত্তিক ছুটি প্রদান করা যাবে। নৈমিত্তিক ছুটির উভয় দিকে সরকারি ছুটি যুক্ত করা যাবে না। তো নৈমিত্তিক ছুটি সম্পর্কে এইগুলি টিকে আসলে এতটুকু আলোচনা লিখলেই হবে মূলত। এর পরের প্রশ্নটি হচ্ছে সঙ্গ নিরোধ ছুটি। এই প্রশ্নটি 8 বার এসেছে বিগত পরীক্ষায়। সঙ্গ নিরোধ ছুটি মানে সঙ্গ দেয়া যাবে না, তাই না? এই জাতীয় ছুটি বিএসআর পার্ট 1-এর 196-তে সঙ্গ নিরোধ ছুটি সম্পর্কে বলা হয়েছে। সরকারি কর্মচারীর পরিবার বা তার বাড়ির কোনো বাসিন্দা সংক্রমক কোনো কারণে কোনো কর্মচারীকে যদি অফিসে নিষিদ্ধ করে আদেশ জারি করে তাকে সঙ্গ নিরোধ ছুটি বলা হয়। অর্থাৎ বিভিন্ন সময় যেমন এই যে করোনা, তারপর হচ্ছে কি যে এই যক্ষা, এরকম বিভিন্ন কিছু সোয়াসের রোগ আছে, তাই না? এই সমস্ত রোগের কারণে এই অনেক সময় অফিসে আসতে তাকে অফিস থেকে নিষেধ করা হয় আগমন আসতে, যে এবং ছুটি দেওয়া হয় তাকে এই কারণে, যাকে সঙ্গ নিরোধ ছুটি বলা হয়, মানে সঙ্গ দেবে না। এই ক্ষেত্রে এই যে কোভিড, বিশেষ করে 19, কলেরা, প্লেগ ইত্যাদি রোগের কারণে এই ছুটি মঞ্জুর করা হয়ে থাকে। সার্টিফিকেট ব্যতীত মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতে 21 দিন পর্যন্ত এই ছুটি মঞ্জুর করতে পারে, তবে বিশেষ অবস্থায় 30 দিন পর্যন্ত এই সঙ্গ নিরোধ ছুটি মঞ্জুর করা যায়। এবং 30 দিনের অতিরিক্ত ছুটি যদি মঞ্জুর করতে হয় তাহলে সেটি সাধারণ ছুটি হিসেবে গণ্য হবে, ঠিক আছে? এবং আমরা যখন সঙ্গ নিরোধ ছুটি কিন্তু পূর্ণ বেতন প্রযোজ্য এবং সঙ্গ নিরোধ ছুটিতে কর্মকাল হিসেবে গণ্য হয়, এটি কর্মকাল হিসেবে গণ্য হবে সঙ্গ নিরোধ ছুটিটা। সঙ্গ নিরোধ ছুটি, নৈমিত্তিক ছুটি, তাই না? এগুলি কর্মকাল হিসেবে গণ্য হয়। তো যাই হোক, এ সম্পর্কে আরও লিখে লক্ষ্য করি, সঙ্গ নিরোধ ছুটি ভোগকারীর স্থলে অন্য কাউকে প্রদান করা যাবে না, কোনো লোককে প্রদান করা যাবে না এবং সঙ্গ নিরোধ ছুটি ভোগকারী কর্ম হতে অনুপস্থিত হিসেবে গণ্য হবে না, তিনি বেতনও তার বন্ধ হবে না, সে কথা বলছেন। এবার আসি এই মাতৃত্বকালীন ছুটি বা প্রসূতিকালীন ছুটি, ঠিক আছে? মাতৃত্বকালীন ছুটি এই প্রশ্নটি 7 বার এসেছে বিগত পরীক্ষায়। মাতৃত্বকালীন ছুটি কাকে বলে বিএসআর পার্ট 1-এর 197-তে মেটারনিটি লিভ বা মাতৃত্বকালীন ছুটি সম্পর্কে বলা হয়েছে। যেমন কোনো মহিলা কর্মচারী সন্তান প্রসবের উদ্দেশ্যে ছুটি মঞ্জুরকারী কর্তৃপক্ষের বরাবর যে ছুটির জন্য আবেদন করার মাধ্যমে যে ছুটি মঞ্জুর হয় তাকে মাতৃত্বকালীন ছুটি বলে। মাতৃত্বকালীন ছুটি সাধারণত 6 মাস মেয়াদ। মাতৃত্বকালীন ছুটির আরেক নাম প্রসূতি ছুটি, মেটারনিটি লিভ, তাই না? এবং সমগ্র জীবনে 2 বারের বেশি মাতৃত্বকালীন ছুটি পাবেন না, 2 বার মঞ্জুর করা যাবে সর্বোচ্চ। মেটারনিটি লিভের সময় ছুটি হিসেবে বিয়োগ হবে না, এটাও ছুটি হিসেবে বিয়োগ হবে না। গেজেটেড কর্মকর্তা ক্ষেত্রে সরকার বা সরকার কর্তৃক কোনো কর্মকর্তা এবং নন গেজেটেড কর্মকর্তার ক্ষেত্রে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ এই ছুটি মঞ্জুর করবে। আচ্ছা, তো মাতৃত্বকালীন ছুটি সম্পর্কে আরও কিছু তথ্য লক্ষ্য করি। মাতৃত্বকালীন ছুটি সাধারণত ছুটিকালীন পূর্ণ বেতন ভোগ করবেন এবং সে পুরো বেতন পাবে। সে অস্থায়ী এবং শিক্ষানবিশ কর্মচারী ও মেটারনিটি লিভের ক্ষেত্রে এই ছুটি প্রাপ্য হবে। অস্থায়ী এবং শিক্ষানবিশ সময় যখন থাকবেন তখনও তো তিনি মেটারনিটি লিভ। এবং সবার শেষে বলা হয়েছে সমগ্র ছুটিকালে ছুটিতে যাওয়ার প্রকালে উত্তোলিত বেতনের হারে তিনি বেতন পাবেন, মানে ছুটিতে যাওয়ার পূর্বে যে হারে বেতন পেতেন ওইভাবে তিনি বেতন পাবেন ছুটিকালীন সময়, যখন ছুটিতে থাকবেন তখন তিনি বেতন পাবেন। এরপর আসে মেডিকেল লিভ বা চিকিৎসা ছুটি। এর পরের প্রশ্ন হচ্ছে মেডিকেল লিভ বা চিকিৎসা ছুটি। চিকিৎসা ছুটি হচ্ছে বিএসআর পার্ট 1-এর 198 থেকে 201-এ 198, 199, 200, 201 মেডিকেল লিভ সম্পর্কে বলা হয়েছে। চিকিৎসালয় ছুটি সংক্রান্ত যে সমস্ত বিধান, গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে চিকিৎসালয় ছুটির সংজ্ঞা বলা আছে 198-তে। সেখানে বলা হচ্ছে এটি সেই ছুটি যা সরকারি কর্তব্যরত অবস্থায় আহত বা অসুস্থ হলে চিকিৎসার জন্য ছুটি পেতে পারেন। সরকারি কর্তব্যরত অবস্থায় আহত হলে তিনি চিকিৎসার জন্য ছুটি পাবেন, একে বলা হয় মেডিকেল লিভ।
এবং সাধারণত সরকারি বাহিনীর হাসপাতালে বা সরকার অনুমোদিত কোনো হাসপাতালে এই ছুটি নেওয়ার সময় মেডিকেল লিভ কার্যকরী হবে। এবং চিকিৎসালয় ছুটি প্রাপ্যতা সম্পর্কে এই যে 199 এবং 200 বিধিতে বলা আছে যে এই ছুটি সাধারণ ছুটি বা অসুস্থতার ছুটিজনিত ছুটির চেয়ে আলাদা। সাধারণ ছুটির চেয়ে এই ছুটি একটু আলাদা, ঠিক আছে। এবং মূলত সরকার অনুমোদিত চিকিৎসকের প্রত্যয়ন সাপেক্ষে এই ছুটি মঞ্জুর করা হয়। অর্থাৎ সরকার অনুমোদিত চিকিৎসকের প্রত্যয়ন সাপেক্ষে, সার্টিফিকেট সাপেক্ষে এই ছুটি মঞ্জুর করা হবে। তাছাড়া এই ছুটি মঞ্জুর করা যায় না। যদি সরকারি কর্তব্যরত অবস্থায় গুরুতর আহত হন তাহলে তিনি নির্ধারিত হারে বেতন সহ চিকিৎসা ছুটি পেতে পারেন। অর্থাৎ চিকিৎসা ছুটি পাওয়ার হচ্ছে সরকারি কর্তব্যরত অবস্থায় তিনি যদি আহত হন তাহলেই চিকিৎসা মেডিকেল লিভ পেতে পারেন আর কি, সে কথা বলছে। চিকিৎসালয় ছুটির সময়সীমা এই 201-এ বলেছে যে সাধারণত এই ছুটির সর্বোচ্চ সীমা 6 মাস, তবে নির্দিষ্ট পরিস্থিতিতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে এই ছুটি বৃদ্ধি করা যেতে পারে। এবং চিকিৎসালয় ছুটি সরকারি কর্মচারীদের একটি গুরুত্বপূর্ণ সুবিধা, যা কর্তব্যরত অবস্থায় অসুস্থ হলে সরকারি চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে নির্দিষ্ট সময় পর্যন্ত চিকিৎসার সুযোগ রয়েছে। তবে এই ছুটির জন্য যথাযথ সার্টিফিকেট এর মাধ্যমে অনুমোদন আবশ্যক, মানে সার্টিফিকেট থাকতে হবে, মেডিকেল সার্টিফিকেট কর্তৃক এই ছুটি মঞ্জুর করা হয়। পরের প্রশ্নটি হচ্ছে বিশেষ অসুস্থতাজনিত ছুটি। তো বিশেষ অসুস্থতাজনিত ছুটি যে বিএসআর পার্ট 1-এর বিধি 202-এ বিশেষ অসুস্থতাজনিত ছুটি সম্পর্কে বলা হয়েছে। কি বলা হয়েছে লক্ষ্য করি, বিধি 202-এ বলেছে, তাই না? সরকারি নৌযানে কর্মরত কোনো অফিসার, ওয়ারেন্ট অফিসার অথবা পেটি অফিসার আহত হওয়ার কারণে অসুস্থতাজনিত কারণে হাসপাতালে অথবা নৌযানের অভ্যন্তরে চিকিৎসার জন্য পূর্ণ গড় বেতনে 6 সপ্তাহ পর্যন্ত এই বিশেষ অসুস্থতাজনিত ছুটি প্রাপ্য হবেন। 6 সপ্তাহ পর্যন্ত প্রাপ্য হবেন এই বিশেষ অসুস্থতাজনিত ছুটি। এবং তবে একটা কথা আছে, যদি মদ্যপান বা অন্য কোনো নিজের দ্বারা সৃষ্ট অসুস্থতার ক্ষেত্রে এই ছুটি প্রাপ্য হবেন না। সরকারি কাজ করতে যে যদি অসুস্থ হয়, যেমন উপর বিষয়ের ক্ষেত্রে, তাহলে সে এই ছুটি পাবেন, প্রাপ্য হবেন। কিন্তু যদি তিনি মদ্যপানে বা অন্য কোনো নিজের কারণে যদি তিনি অসুস্থ হন তাহলে এই ছুটি পাবেন না, সে কথা বলেছে। এখানে আরও বলা হয়েছে একজন সিম্যান যদি তার কর্তব্য পালনের কারণে অসুস্থ হইয়া পড়েন এবং এই ব্যাপারে সরকারি মেডিকেল অফিসার প্রত্যয়ন প্রদান করেন তাহলে তিনি পূর্ণগড় বেতনে 3 মাস পর্যন্ত এই বিশেষ অসুস্থতাজনিত ছুটি পাইতে পারেন। তবে আহত হওয়ার কারণে কোনো ক্ষতিপূরণ প্রাপ্য হলে ছুটিকালীন বেতন বা উক্ত ক্ষতিপূরণের অর্থের সহিত সমন্বয় করতে হবে। এখন আহত হওয়ার কারণে যদি তিনি ক্ষতিপূরণ পান তাহলে আবার বেতনের সাথেই, বিশেষ করে ছুটির সময় যে বেতন পাবেন এই বেতনের সাথে সমন্বয় করা হবে, সেই কথা বলছে। এবং এই ছুটির প্রকার বিশেষ করে এই ছুটির জন্য ছুটি অর্জন করিতে হয় না এবং এই প্রকার ছুটি হইতে বিয়োগ হয় না। নৌযানের কমান্ডারের এই ছুটি মঞ্জুর করিতে পারবেন। এরপরের আলোচ্য বিষয় হচ্ছে বিভাগীয় ছুটি, তাই না? তো বিভাগীয় ছুটি বিএসআর পার্ট 1-এর বিধি 203-এ বিভাগীয় ছুটি সম্পর্কে বলা হয়েছে। এখানে বলা হয়েছে জরিপ বিভাগের ঢাকায় অবস্থিত সদর দপ্তরের অফিস সংস্থাপনের কর্মচারী নয় কিন্তু পার্টির সাথে সংযুক্ত এমন অধস্তন কর্মচারীদেরকে এই ছুটি মঞ্জুর করা বা প্রদান করা হইবে। 1 নম্বরে বলেছে যে সমস্ত কর্মচারীর চাকরি সাময়িকভাবে প্রয়োজন হইবে না, শুধু সেই সমস্ত কর্মচারীকেই বিভাগীয় ছুটি প্রদান করা হয় এবং কোনো বিশেষ কর্মকাল ব্যতীত এই ছুটি প্রদান করা হয় না। বিশেষ কর্মকালের জন্য এই ছুটি প্রদান করা হয়, সে কথা বলেছে। আরও এখানে যে বিষয়টি বলেছে সেটা হচ্ছে সাধারণত কর্মকালেও কর্মচারীর প্রয়োজনে বা তাহার আবেদনের ভিত্তিতে নয়, কিন্তু সরকারের স্বার্থে 6 মাস বা বিশেষ ক্ষেত্রে 1 বছর পর্যন্ত এই ছুটি মঞ্জুর করা যায়। অর্থাৎ বিভাগীয় ছুটি তার নিজের আবেদনের পরিপ্রেক্ষিতে দেওয়া হয় না, এটা সরকারের স্বার্থে প্রয়োজনে 6 মাস বা 1 বছর পর্যন্ত এই ছুটি দেওয়া যাইতে পারে। এবং আরও 4 নম্বরে বলা হয়েছে এই প্রকার ছুটি কালে, বিশেষ করে কর্মরত এই প্রকার ছুটি কালকে মানে ছুটির সময়কে কর্মকাল হিসেবে গণ্য করা হয় না এবং এই ছুটি হিসেবে বিয়োগ করা হইবে, যদিও এই প্রকার ছুটি অর্ধগড় বেতনে ছুটি প্রদান করা হয়। এখানে বলেছে এই প্রকার ছুটি কর্মরত হিসেবে গণ্য হয় না এবং এই ছুটি হিসেবে কিন্তু ছুটি থেকে কিন্তু বিয়োগ হবে, ঠিক আছে? এবং ছুটি পাওনা না থাকলেও এই ছুটি প্রদান করা যায়।
এবং এই প্রকার ছুটি অন্য যে কোনো ছুটি পাওনা ছুটি থেকে বিশেষ করে ছুটির সঙ্গে একত্র করা যায়। বিভাগীয় ছুটি অন্য কোনো পাওনা ছুটির সাথে একসাথে দেওয়া যায় তাই বলছে। বিভাগীয় ছুটি থাকাকালীন সময়ে অর্ধগড়ে বেতন ভোগ প্রাপ্য হবেন, তবে ছুটির শেষে কর্মে যোগ না দেওয়া পর্যন্ত এই ছুটিকালীন বেতন প্রাপ্য হবে না। এই যে বলেছে ছুটির শেষে ছুটিতে যোগ দেওয়ার পরে ছুটিকালীন সময়ের বেতন পাবে তাই বলছে, কিন্তু ছুটিকালে মৃত্যুবরণ করিলে তাহার উত্তরাধিকারীগণ এই ছুটি বেতন পাইবেন সে কথা বলছে। এই ছুটিটি কিছু এক্সেপশনাল, কেমন কেমন জানো তাই না? ছুটি যখন থাকবে তখন বেতন পাবেন না, ছুটিকালীন সময়ের যোগদানের পরে পাবেন, পরবর্তীতে প্রত্যাবর্তন করার পরে পাবেন, তাই না? আচ্ছা, বিনা বেতনের ছুটি। আচ্ছা, বিনা বেতনের ছুটিটা হচ্ছে ছুটির মেয়াদ শেষ হওয়ার পরেও সরকারি কর্মচারী কর্মে অনুপস্থিত থাকলে ছুটি প্রদান করা যায়, যাকে বিনা বেতনের ছুটি হিসাবে কাউন্ট হবে। ছুটির মেয়াদ শেষ, আরও কিছুদিন থাকতে চায়, তাহলে বিনা বেতনের ছুটি যখন তখন তিনি পাইতেই পারেন, সমস্যা নেই। বিএসআর পার্ট 1 বিধি 303 বিনা বেতনের ছুটি সম্পর্কে বলা হয়েছে অস্থায়ী এবং স্থায়ী উভয় কর্মচারী বিনা বেতনের ছুটি প্রযোজ্য পাবেন। বিনা বেতনের ছুটি মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতে 6 মাস এবং এককালীন 3 মাস, অর্থাৎ মেডিকেল সার্টিফিকেট ছাড়া 3 মাস পর্যন্ত তিনি পেয়ে থাকেন। বিনা বেতনের ছুটিকালীন বেতন প্রদেয় নয়, মানে বেতন পাবেন না। বিনা বেতনের ছুটি অগ্রিম ছুটিও নয়, যেমন আমরা প্রাপ্যতাবিহীন ছুটিটা অগ্রিম ছুটির মতো, ওইটা কিন্তু আমরা সমন্বয় করি, কিন্তু বিনা বেতনের ছুটি সমন্বয় করা হয় না। বিনা বেতনের ছুটি বিশেষ করে কর্মচারী পেনশন ও পদোন্নতির সময় গ্রহণযোগ্য নয়, ঠিক আছে, কাউন্ট হবে না। বিনা বেতনের ছুটিটা কিন্তু পদোন্নতির গ্রহণযোগ্য সময় যে গণনা করব সেখানে বিনা বেতনের ছুটি গণনা করা হয় না। পরের প্রশ্নটি হচ্ছে প্রাপ্যতাবিহীন ছুটি। তো এই ছুটি না 7বার এই প্রশ্নটি এসেছে বিগত পরীক্ষায়। তো নির্ধারিত ছুটি বিধিমালা 1959 বিধি 5-1 প্রাপ্যতাবিহীন ছুটি সম্পর্কে বলা হয়েছে। প্রাপ্যতাবিহীন ছুটি সম্পর্কে কি বলা হয়েছে লক্ষ্য করি। ছুটি পাওনা না থাকা সত্ত্বেও একজন স্থায়ী কর্মচারীকে ভবিষ্যতের সমন্বয়ের শর্তে, এই যে ভবিষ্যতের সমন্বয়ের শর্তে ব্যক্তিগত বিশেষ কারণে বা মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতে বা মেডিকেল সার্টিফিকেট ছাড়া এই অবসরোত্তর ছুটির ক্ষেত্র ব্যতীত প্রাপ্যতাবিহীন ছুটি মঞ্জুর করা হয়। এখানে এই অবসরোত্তর ছুটি ব্যতীত মানে অবসরোত্তর ছুটির থাকাকালীন সময় প্রাপ্যতাবিহীন ছুটি পান না আর কি, সেই বিষয়টা বলেছে যে অবসরোত্তর ছুটির ক্ষেত্র ব্যতীত সরকারি স্থায়ী কর্মে নিযুক্ত কর্মচারীকে সমগ্র চাকরি জীবনে মেডিকেলের সার্টিফিকেটের ভিত্তিতে সর্বোচ্চ 12 মাস এবং মেডিকেল সার্টিফিকেট ব্যতীত 3 মাস অর্ধগড় বেতনে প্রাপ্যতাবিহীন ছুটি মঞ্জুর করা হয়। প্রাপ্যতাবিহীন ছুটির মেয়াদ হচ্ছে এই মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতে 1 বছর মানে 12 মাস, আর মেডিকেল সার্টিফিকেট ছাড়া 3 মাস। এবং প্রাপ্যতাবিহীন ছুটির সময়কালের জন্য অর্ধগড় হারে বেতন পাবেন এবং স্থায়ী কর্মে নিযুক্ত ব্যক্তি ছাড়া অন্য কেউ অস্থায়ীভাবে যারা আছেন তারা কিন্তু প্রাপ্যতাবিহীন ছুটি পাবেন না। এবার পরের প্রশ্নটি হচ্ছে অসাধারণ ছুটি। প্রশ্নটি 12বার বিগত পরীক্ষায় এসেছে বিশেষ করে। এবং নির্ধারিত ছুটি বিধিমালা 1959 বিধি 9-3 এই অসাধারণ ছুটি সম্পর্কে বলা হয়েছে। এখানে বলা হয়েছে অসাধারণ ছুটি হলো সরকারি কর্মচারীদের জন্য নির্দিষ্ট একটি বিশেষ ছুটি, যা তখনই মঞ্জুর করা হয় যখন এই বিশেষ করে অন্যান্য ছুটি যেমন অর্জিত ছুটি, অসুস্থতা ছুটি, নৈমিত্তিক ছুটি নিতে অক্ষম হন, তখন ছুটির মেয়াদ শেষ হয়ে গেলে অতিরিক্ত সময়ের জন্য অসাধারণ ছুটি মঞ্জুর করা হয়। অর্থাৎ একজন ছুটিতে গেছে, ছুটির মেয়াদ শেষ, কিন্তু তার অসুস্থতাজনিত ছুটি, নৈমিত্তিক ছুটি, অর্জিত ছুটি এইগুলো সব শেষ হয়ে গেছে, এখান থেকে ছুটি নেওয়া সম্ভব না, তখন সে অসাধারণ ছুটির জন্য আবেদন করতে পারেন এবং অসাধারণ ছুটি তিনি নিতে পারেন আর কি, এই কথা বলছে। অসাধারণ ছুটির কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করি। এই ছুটিতে কোনো বেতন পান না, অসাধারণ ছুটিতে কিছু বেতন পায় না। বিনা বেতনের ছুটিতে যেমন বেতন পায় না, অসাধারণ ছুটিতেও কিন্তু বেতন পাবে না। এবং এটি অনুমোদিত হলে সরকারি চাকরির ধারাবাহিকতা বজায় থাকে এবং এটি অননুমোদিত অনুপস্থিতি হিসেবে গণ্য হয় না, অর্থাৎ তিনি এই অনুপস্থিতি হিসেবে গণ্য হবেন না। এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কিন্তু এই অসাধারণ ছুটি নেওয়া যায় না, এটা একটা বিষয়। বিশেষ প্রয়োজনে, দীর্ঘমেয়াদী অসুস্থতা, উচ্চশিক্ষা বা পারিবারিক কারণে অনেক সময় অনেকে অসাধারণ ছুটি নেয়, যেহেতু বিনা বেতনের ছুটি তাই নেওয়া যায়। তো এবার অসাধারণ ছুটি কিছু শর্তাবলী দেখব। অসাধারণ ছুটি শুধুমাত্র যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে গ্রহণযোগ্য এবং অসাধারণ ছুটি একবারে 5 বছর পর্যন্ত মঞ্জুর করা যেতে পারে, যাতে বিশেষ পরিস্থিতিতে অনেক সময় বাড়ানোও যেতে পারে। এবং কোনো সরকারি কর্মচারী যদি অন্যান্য ছুটি
বিশেষ করে মেয়াদ শেষ হয়ে যায় তারপরে অনুপস্থিত থাকতে চান, তবে তিনি অসাধারণ ছুটির জন্য আবেদন করতে পারেন, তাই না? এবং এখানে অসাধারণ ছুটি কিছু সাধারণ ব্যবহার করে থাকে অনেকে, যেমন শারীরিক ও মানসিক অসুস্থতার কারণে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকতে হলে অসাধারণ ছুটি ব্যবহার করে থাকেন। এগুলো সাধারণ ব্যবহারের মধ্যেই পড়ে। উচ্চশিক্ষা ও বিদেশ প্রশিক্ষণের ক্ষেত্রে ব্যবহার বিশেষ করে থাকেন। এবং পারিবারিক ও ব্যক্তিগত জরুরি কারণে অনেক সময় কোনো কর্মচারী নির্দিষ্ট সময়ের পর চাকরিতে বিরতি দিতে চান, তখন অসাধারণ ছুটির জন্য আবেদন করে অসাধারণ ছুটি ব্যবহার করতে পারেন। যদি কর্মচারী কোনো বিশেষ কাজে নিযুক্ত হতে চান, তবে তা অনুমোদন সাপেক্ষে ছুটি নিতে পারেন অসাধারণ ছুটি। অসাধারণ ছুটির কিছু সীমাবদ্ধতা রয়েছে। এই ছুটির সময় বেতন পাবেন না। এই ছুটি অনুমোদিত না হলে অনুপস্থিতি হিসেবে শৃঙ্খলাভঙ্গ অনুপস্থিতি হিসেবে গণ্য হবেন। এবং নির্ধারিত ছুটি বিধিমালা ৯(৩) অনুযায়ী অসাধারণ ছুটি বা এক্সট্রা অর্ডিনারি লিভ যাকে বলা হয়, এই সরকারি কর্মচারীদের জন্য একটি বেতনবিহীন অনুমোদন সাপেক্ষে ছুটি, যা বিশেষ প্রয়োজনে ব্যবহার করা হয়ে থাকে। তো অসাধারণ ছুটি বিশেষ করে অনেক সময়। এবার আসি অবকাশ বিভাগের ছুটি। নির্ধারিত ছুটি বিধিমালা 1959 বিধি 8-এ অবকাশ বিভাগের ছুটি সম্পর্কে বলা হয়েছে। এক্ষেত্রে নিম্নরূপ বিধান রয়েছে। বিধি 8-এ অবকাশ বিভাগের একজন সরকারি কর্মচারী, এই উপবিধি 1-এতে বলা হয়েছে, অবকাশ বিভাগের স্থায়ী কর্মে নিযুক্ত কোনো সরকারি কর্মচারী যে বছর পূর্ণ অবকাশ ভোগ করেন, উক্ত বছরে কর্মকালের জন্য গড় বেতনে অর্জিত ছুটি পাবেন না। অর্থাৎ অবকাশ যদি কোনো বছর পূর্ণ অবকাশ ভোগ করেন, তাহলে সেই বছর তিনি গড় বেতনের যে অর্জিত ছুটি প্রতি বছরে আমরা যে পাই, ওটা তিনি পাবেন না, সে কথা বলছে। আবার বলা হয়েছে, অবকাশ বিভাগের সরকারি কর্মচারীকে যে বছর পূর্ণ অবকাশ ভোগ করা থেকে বিরত রাখা হয়, মানে অবকাশ বিভাগের যে কর্মচারী থাকে যারা, তাদেরকে যদি বিরত রাখা হয় অবকাশ ভোগ থেকে, সেই ক্ষেত্রে উক্ত বছরের জন্য নির্ধারিত পূর্ণ অবকাশের জন্য, মানে পূর্ণ অবকাশই তাকে যদি না যেতে দেওয়া হয় অবকাশে, সেই ক্ষেত্রে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য 15 দিন এবং অন্যান্য কর্মচারীদের জন্য 30 দিন বা এই অনুপাতে যে কয়দিন অবকাশ ভোগ করেন নাই ততদিনের জন্য গড় বেতনের ছুটি প্রাপ্য হইবেন। ঠিক আছে। এবং এখানে আরও বলেছে, সিতে উক্তরূপ সরকারি কর্মচারী যে বছর কোনরূপ ছুটি ভোগ করেন নাই, উক্ত বছরের জন্য ওই হারে গড় বেতনের ছুটি প্রাপ্য হইবেন। অর্থাৎ অবসরে না গেলে পরে তিনি ওই হারে পাবেন আর কি ছুটি। অবসরে তো না, ওই অবকাশে। পরের প্রশ্নটি হচ্ছে শ্রান্তি ও বিনোদন ছুটি। শ্রান্তি ও বিনোদন ভাতার সাথে শ্রান্তি ও বিনোদন ছুটি সম্পর্কিত সরকারি চাকরি শ্রান্তি ও বিনোদন ভাতা বিধিমালা 1979 এর আলোকে এই শ্রান্তি ও চিত্ত বিনোদন ছুটি বলা হয় এটিকে। যেমন বাংলাদেশের চাকুরি বিধিমালার শর্ত অনুযায়ী একজন সরকারি কর্মচারী চিত্ত বিনোদন ছুটি বা শান্তি বিনোদন ছুটি ভোগ করে থাকেন এবং চাকুরিকালে ধারাবাহিকতা ক্রমে 3 বছর পূর্ণ যদি হয়, তো 3 বছর পর পর এই শান্তি বিনোদন ছুটি পান, তাই না? প্রতি 3 বছর অন্তরে 15 দিন ছুটি পান, সাথে আবার শান্তি বিনোদন ভাতাও পান, তাই না? এই প্রকার ছুটিকালীন বেতন ছাড়াও 1 মাসের ফুল বেসিকের সমান বিনোদন ভাতা প্রাপ্য হইবেন। এবং এই শান্তি বিনোদন ছুটি গ্রহণ করা না হলে এই বিনোদন ভাতা পাবেন না, এক বেসিক পাবে। কিন্তু যদি ছুটি না নেন তাহলে কিন্তু পাবেন না। ছুটির সাথে এটার পাওয়ার সম্পর্ক। এখানে এই শান্তি বিনোদন সম্পর্কে আরও কিছু বিষয় আছে, লক্ষ্য করি। এলপিআরে ভোগরত অবস্থায় কর্মচারীগণ এই শান্তি বিনোদন ভাতা পাবেন না এবং শান্তি বিনোদন ছুটি 15 দিন এর কম হলে ভাতা পাবেন না। ছুটি 15 দিনই হতে হবে, কম হলেও তিনি ভাতা পাবেন না। এবং কর্মচারীর আবেদনকৃত তারিখ হইতে যদি জনস্বার্থের কারণে ছুটি মঞ্জুর করা না হয়, সেক্ষেত্রে যে কারণে বিনোদন ভাতা না পান তা তিনি পরবর্তী সময়ে ছুটিতে যাবেন এবং ওই সময়ে ভাতা পাবেন। এক্ষেত্রে পরবর্তী বিনোদন ভাতা প্রাপ্য হবেন এবং আবেদনকৃত তারিখ হইতে 3 বছর পূর্ণ হবে। এখানে কি বলতে চাচ্ছে? এখানে বলছে যে যদি কর্মচারীগণের আবেদনের তারিখ হতে কোনো কারণে না যেতে পারেন ছুটিতে, সেই ক্ষেত্রে যে কারণে তিনি বিনোদন ভাতা না পান, তার পরবর্তী যে ছুটি থাকবেন সেখান থেকে তিনি এই বিনোদন ভাতা এই ভাতা পাবেন এবং সেই সময় পরবর্তী
বিনোদন ভাতার প্রাপ্য হিসেবে প্রথম আবেদনের তারিখ থেকেই তার 3 বছর পূর্ণ হতে হবে। অর্থাৎ কোনো কারণে যদি না পায়, পরে যদি পাই কিছুদিন পরে, যেদিন থেকে আমি এবার পাইলাম সেখান থেকে আবার কাউন্ট হবে সেই কথা বলছে। যেমন আমরা এক সময় পাইতাম, পরে কোনো এক সময় কয়েক মাস লেট হয়েছিল, পরে এখনও সেই মাসগুলো লেট হয়, ওই সময় যেদিন আবেদন করেছি সেই দিন থেকে পাবো। বাধ্যতামূলক ছুটি, বাধ্যতামূলক ছুটি প্রকৃতপক্ষে বাধ্যতামূলক ছুটি নামে কোনো ছুটি অ্যাকচুয়ালি নাই, ঠিক আছে। তারপরেও এই যে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 1985 এর 5-1 এর অধীনে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে বিভাগীয় কার্যক্রম গ্রহণ করা হলে এই বিধিমালার বিধি 11-1 অধীনে অসদাচরণ, ডিজার্শন বা দুর্নীতির অভিযোগে যদি বিভাগীয় কার্যক্রম গ্রহণের ক্ষেত্রে সাময়িক বরখাস্তের পরিবর্তে যথাযথ কর্তৃপক্ষ এই উক্ত কর্মচারীকে প্রাপ্যতা অনুযায়ী ছুটির যাওয়ার নির্দেশ প্রদান করিতে পারেন। এই যে এই কথাটা বলে দিয়েছে। বাধ্যতামূলক ছুটি, প্রকৃতপক্ষে এই ছুটির নামে কোনো ছুটি অ্যাকচুয়ালি নাই। এখন অনেকের মনে হতে পারে নির্ধারিত এই যে সরকারি কর্মচারী শৃঙ্খলা আপিল বিধিমালা 2018 এই আমরা জানি, কিন্তু 1925 আগে ছিল। তো সেখানে বলা হয়েছে যে কোনো সরকারি কর্মচারীকে যদি কোনো নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য বা অসদাচরণের জন্য বা ডিজার্শনের জন্য বা দুর্নীতির অভিযোগে যদি বিভাগীয় কার্যক্রম গ্রহণের প্রস্তাবের ক্ষেত্রে সাময়িক বরখাস্ত যদি না করা হয়, তো সাময়িক বরখাস্তর পরিবর্তে যথাযথ কর্তৃপক্ষ কর্মচারীকে তার প্রাপ্যতা অনুযায়ী ছুটিতে পাঠাতে পারেন, যাকে বলা হয় বাধ্যতামূলক ছুটি, ঠিক আছে। এবং উক্ত সময়ের এবং উক্ত কর্মচারী ছুটি ভোগ করা বাধ্যতামূলক এবং বাধ্যতামূলক ছুটি হিসেবে তখন তাকে গণ্য করা হয়। এক্ষেত্রে আরও বলা হয়েছে সরকারি কর্মচারী শৃঙ্খলা আপিল বিধিমালা 1985 এর 5-1 এতে যে প্রাপ্য ছুটির ভিত্তিতে তাকে উল্লেখিত তারিখ হতে ছুটিতে যাওয়ার লিখিত নির্দেশ দিতে পারেন। এই প্রশ্নগুলো কম আসে অবশ্য, তারপরে আমরা একটু জেনে রাখার জন্যই পড়া আর কি। আমি আজকে বলেছিলাম না 17 ধরনের ছুটি আলোচনা করব, এখানে আরও আছে কিন্তু আমরা এই যে বিশেষ করে আমাদের যে কার্য বিধিমালা আছে না মোহাম্মদ ফিরোজ মিয়ার বইতে, ওখানে বিস্তারিত আরও আছে, আমরা ইচ্ছা করলে দেখে নিতে পারি, 165 পৃষ্ঠায় আছে। তো পরের প্রশ্ন হচ্ছে, লক্ষ্য করি এই যে অবসরোত্তর ছুটি বা পিআরএল যাকে বলে, পোস্ট রিটায়ারমেন্ট লিভ, তাই না, পিআরএল এর পূর্ণরূপ। এই প্রশ্নটি 7 বার এসেছে বিগত পরীক্ষায় এই টিকা আকারে। তো এইখানে এই যে সরকারি চাকরি আইন 2018 এর বিধি 47 এবং নির্ধারিত ছুটি বিধিমালা 1959 এর বিধি 10-এ এই অবসরোত্তর ছুটি বা পিআরএল সম্পর্কে বলা হয়েছে। এখানে বলা হয়েছে কোনো কর্মচারী অবসর গ্রহণের বা চাকরির অবসানের ক্ষেত্রে ছুটি পাওনা সাপেক্ষে অবসরোত্তর ছুটি প্রাপ্য হইবেন। ছুটি যদি পাওনা থাকে তাহলে অবসরোত্তর ছুটি প্রাপ্য হইবেন। এই ধরনের ছুটির মেয়াদ অবসর গ্রহণের বা চাকরির অবসানের তারিখ হইতে 1 বছর পর্যন্ত বর্ধিত করা যাবে। এইটুকু বলেছে 2018 সালের বিধি 47-এ সরকারি চাকরি আইনে। অন্যদিকে নির্ধারিত ছুটি বিধিমালা 1959 এর বিধি 10-এ কি বলেছে, এখানে বলেছে বার্ধক্যজনিত কারণে অবসর গ্রহণের দিন ছুটির হিসাবে জমাকৃত ছুটি তামাদি হয়ে যায়, যার কারণে 59 বছরে এবং সাধারণ কর্মচারী 59 বছরে এবং মুক্তিযোদ্ধা কর্মচারীদের ক্ষেত্রে 60 বছর বয়সে পূর্তির পূর্বেই অবসরোত্তর ছুটির জন্য আবেদন করতে হয়, তাই না। এই জন্য অবসরোত্তর ছুটির 1 বছর আগেই আবেদন করে থাকতে তাই না, হলে তামাদি হয়ে যাবে। কিছু শর্ত সাপেক্ষে অবসরোত্তর ছুটি পাওয়া যায়, যা নিম্নরূপ। যেমন যে তারিখে অবসরোত্তর ছুটি ভোগ করতে ইচ্ছুক ওই তারিখের কমপক্ষে 30 দিন পূর্বে আবেদন করতে হবে। 30 দিন পূর্বে যেদিন যাবে এলপিআরে, পিআরএলে যেদিন যাবেন, এলপিআর তো না, এলপিআর আবার আলাদা, তাই না। যেদিন পিআরএলে যাবে তার 30 দিন পরে আবেদন করতে হবে। এবং যে তারিখে অবসরোত্তর ছুটি যে তারিখ হতে ভোগ করতে চায় ওই তারিখ উল্লেখ করতে হবে আবেদনে। আবার আবেদনের অবসরোত্তর ছুটির মেয়াদও উল্লেখ করতে হবে এবং ছুটির প্রাপ্যতার রিপোর্ট সংগ্রহপূর্বক আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। ছুটি তিনি যে পাবেন তার যুক্তিসঙ্গত রিপোর্ট, বাস্তব যে রিপোর্ট সেটা সাবমিট করতে হবে। পড়তে পারি। এরপরে আজকের শেষ আলোচনা সেটা হচ্ছে সরকারি ছুটি। সরকারি ছুটি 3 ধরনের আছে, তাই না। সরকারি প্রথমে আসি সাধারণ ছুটি বা পাবলিক হলিডে যাকে বলা হয়। যে নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1981 এর 25 ধারা ব্যাখ্যা অনুসারে সাধারণ ছুটি বলিতে সাপ্তাহিক ছুটি, যেমন শুক্রবারে সাপ্তাহিক ছুটি থাকে না, এই সাপ্তাহিক ছুটি এবং সরকারি গেজেট এর মাধ্যমে যে সমস্ত দিনকে সাধারণ ছুটি হিসেবে ঘোষণা করা হয় ওই সমস্ত দিনকে বোঝাইবে।
ঠিক আছে, এই যে নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881 এর বিধি ধারা 25-এ বলা হয়েছে সাধারণ ছুটি বলতে সাপ্তাহিক ছুটি এবং সরকারি গেজেটের মাধ্যমে যে সমস্ত ছুটি সাধারণ ছুটি হিসেবে ঘোষণা করে, এই ক্যালেন্ডারে প্রথমে ওই যে ঘোষণা করে, তাই না, ওই সমস্ত দিনকে বোঝায়। এবং আইনের উক্ত ধারার অধীনে এই সরকার গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতি বছর সাধারণ ছুটি ঘোষণা করে। আমরা কিন্তু ওই বিশেষ করে একাডেমিক ক্যালেন্ডার করার সময় শিক্ষার্থীদের জন্য কলেজের তখন ওই ছুটির তালিকা খুঁজি, তাই না, প্রতি বছরই। এখানে সাধারণ ছুটিতে সাপ্তাহিক ছুটি সহ আরও যে সমস্ত গেজেটের মাধ্যমে যে সমস্ত ছুটি কার্যকর করে গভর্নমেন্ট। ইয়া ছাড়াও সরকারি বর্ষপঞ্জিতে এই ছুটিগুলি লাল কালি দিয়ে চিহ্নিত করা থাকে, এটা তো আমরা জানি। এবার আসি নির্বাহী আদেশের মাধ্যমে সরকারি ছুটি। সরকার সাধারণ ছুটি ব্যতীত যে সমস্ত দিবসগুলোকে সাধারণ ছুটির সহিত সংযুক্ত করিয়া পৃথকভাবে সরকারি আদেশ দ্বারা কোনো নির্দিষ্ট বছরের উক্ত বছরের জন্য ছুটি হিসেবে ঘোষণা করে, ওই সমস্ত ছুটিকে বা দিনগুলিকে নির্বাহী আদেশের ছুটি বলা হয়। অর্থাৎ সাধারণ ছুটি ছাড়াও আরও যে সমস্ত ছুটি এক্সট্রা সরকার ওই ছুটি হিসেবে ঘোষণা করে ওগুলোকে বলা হয় নির্বাহী ছুটি। এই প্রকার ছুটি সমূহের গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হয়। এই ছুটিগুলোও কিন্তু বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হয়। তাছাড়া এই সংশ্লিষ্ট সরকারি পঞ্জিতেও এই ছুটিগুলো লাল কালি দিয়ে চিহ্নিত করা থাকে। তার মানে কি, ক্যালেন্ডারে যে লাল কালি দেওয়া থাকে এটা হচ্ছে কিছু সাধারণ ছুটি, কিছু নির্বাহী আদেশের ছুটি, তাই না, নির্ধারণ করা থাকে। অবশ্য সরকার যে কোনো সময় আদেশের মাধ্যমে এই প্রকার ছুটি কিন্তু হ্রাস বৃদ্ধি করতে পারে, কম বেশি করতে পারে। ঠিক আছে, আচ্ছা। এবার সর্বশেষ আরেকটা বিষয় ঐচ্ছিক ছুটি। ঐচ্ছিক ছুটি হচ্ছে কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে যে সমস্ত ছুটি ভোগ করা হয়, কর্মচারী ইচ্ছাধীন, এবং তাহাই ঐচ্ছিক ছুটি বলা হয়। এবং যে কোনো সম্প্রদায়ের একজন কর্মচারীকে তার নিজ ধর্ম অনুযায়ী বছরে 3 দিন পর্যন্ত ঐচ্ছিক ছুটি ভোগ করার সুবিধা অনুমতি দেওয়া যাইবে। এই ব্যাপারে প্রত্যেক কর্মচারীকে বছরের প্রারম্ভে নিজ ধর্ম অনুযায়ী নির্ধারিত 3 দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার ইচ্ছা উপযুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে বা কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদন করাইতে হইবে। ঠিক আছে, অর্থাৎ এই যে সাধারণ ছুটি, নির্বাহী আদেশের ছুটি এবং ঐচ্ছিক ছুটি বা সাপ্তাহিক ছুটি, এই সমস্ত বিষয়গুলি এই সরকারি ছুটি হিসেবে গণ্য হয়। পরিশেষে আরও বলতে পারি সাধারণ ছুটি, নির্বাহী আদেশের ছুটি এবং সাপ্তাহিক ছুটির সহিত সংযুক্ত করিয়া ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি দেওয়া যাইতে পারে। অর্থাৎ ঐচ্ছিক ছুটি যখন দিবে তখন সাধারণ ছুটি, নির্বাহী আদেশের ছুটি সবগুলো দেখে সেগুলো সংযুক্ত করে এই ছুটিটা দেওয়া হয়। তো প্রিয় সুধীবৃন্দ, এই ছিল এই ছুটি সম্পর্কে বিস্তারিত আলোচনা। অনেক লম্বা ক্লাস, তাই না? যাক, ওই 17টা ছুটি আলোচনা করার চেষ্টা করেছি। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।